ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে জিওমরফিক প্রসেস। এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর কিন্তু 2 থেকে 3 নাম্বার আসতে দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারে একটা পার্ট রয়েছে আর্থকুইক, ভূমিকম্প। তো আজকে আমরা সেই আর্থকুইক নিয়ে ডিসকাস করব। তো জিওমরফিক প্রসেসে আমরা দেখে থাকি আওয়ার চেঞ্জিং আর্থ, আমাদের পৃথিবীতে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে, চেঞ্জেসগুলো কারণে কি হয় বা কিভাবে হয়, চেঞ্জেসগুলো কেন হয়, এই সব কিছু কিন্তু জিওমরফিক প্রসেস চ্যাপ্টারে রয়েছে। আর তার মধ্যে থেকে স্পেসিফিকভাবে আমাদের সিলেবাসে রয়েছে আর্থকুইক, ভলক্যানো, ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, তারপর ল্যান্ড ফর্মস। আর এক্সট্রোজেনাস প্রসেসের মধ্যে কিছু রয়েছে যেরকম ওয়ার্ক অফ রিভার, গ্লেশিয়ার, উইন্ড, ওয়েভস। এই পার্টগুলি আমাদের সিলেবাসে টেট টু সিলেবাসের মধ্যে রয়েছে। তো আজকে সেই জিওমরফিক প্রসেস চ্যাপ্টার থেকে আর্থকুইকের যে পার্টটা রয়েছে সেই পার্টটা থেকে ডিসকাস করব। ওকে, তো এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। সো পৃথিবীতে পরিবর্তনকারী শক্তি, পৃথিবীতে যে পরিবর্তনকারী শক্তি মানে পৃথিবীর মধ্যে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে সেটা ফোর্সের কারণে হয়ে থাকে। সেই ফোর্সগুলো কি? প্রধানত দুই ধরনের বলের দ্বারা পৃথিবী পৃষ্ঠে পরিবর্তন ঘটে। বল মিন্স ফোর্স, মানে দুই ধরনের শক্তি বা বলের দ্বারা বা ফোর্সের দ্বারা পৃথিবীর মধ্যে এই যাবতীয় চেঞ্জেসগুলো হয়ে থাকে। একটা হলো অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। একটা কি? অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ বল অর্থাৎ এন্ডোজেনাস প্রসেস, আর বাহ্যিক বল হলো এক্সট্রোজেনাস প্রসেস। ওকে, তো আমরা সিম্পলভাবে বুঝতে গেলে যে অভ্যন্তরীণ মানে আমরা কি বুঝি? ভিতরের, আর বাহ্যিক মানে বাইরের। মানে ধরো আমরা যখন ইন্টেরিয়র অফ দ্য আর্থ ক্লাসটা করেছিলাম সেটার মধ্যে আমরা কি দেখেছিলাম? ধরো এটা হলো ভূত্বক, যে আমাদের পৃথিবীটা উপরের পার্টটা কি ভূত্বক রয়েছে, তারপরে ভিতরের পার্টটা কি গুরুমণ্ডল, তারপরটা হলো কি কেন্দ্রমণ্ডল। তো এরকম করে পৃথিবী কি এক একটা লেয়ার রয়েছে। আর এই ভূত্বকে আমরা বসবাস করছি একদম উপরের পার্টটাতে। এই ভূত্বক থেকে যত ভিতর দিকে যাবো, যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাব, তত বেশি কি তাপমাত্রা বাড়তে থাকবে, গরম বাড়তে থাকবে। যেহেতু এখানে তাপমাত্রা বাড়তে থাকবে, গরমটা বাড়তে থাকবে, তো এখানে কি থাকবে? জ্বলন্ত ম্যাগমা থাকবে। যে জ্বলন্ত জিনিসগুলো আছে সেগুলো থাকবে। আর জ্বলন্ত ম্যাগমাগুলি যখন থাকে তখন কি হয়? ধরো আমরা একটা দুধ বসালাম, দুধ আমরা গ্যাসে দিলাম, তো ওইটা দুধটা কি হলো? গরম হলো। গরম হয়ে যখন এটা ফুটবে তখন দেখবি এটা উপর দিকে চলে আসবে, যে ফুটতে থেকে এটা মুভমেন্ট করবে, এরকম ফুটতে ফুটতে এটা উপর দিকে চলে আসবে। সেমভাবে এই জ্বলন্ত ম্যাগমাগুলি যখন পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে থাকে, এই ম্যাগমাগুলি কন্টিনিউয়াসলি ফুটতে থাকে, মুভমেন্ট হতে থাকে। মুভমেন্ট হতে হতে মানে এগুলি চলাচল করতে করতে কি হয়? এগুলি হঠাৎ করে উপরে চলে আসে। এগুলি কোনো না কোনো কারণে উপরে চলে আসে। উপরে চলে এসে ভূত্বকের যেই জায়গাটাতে উইক রয়েছে, মানে এই যে পৃথিবীর মধ্যে যেখানে আমরা বসবাস করছি, এখানে কি রয়েছে? মানে যেই জায়গাতে উইকনেস রয়েছে, মানে এখানে কি হয়? এই জায়গা দিয়ে পৃথিবীকে ভেদ করে, ভূত্বককে ভেদ করে পৃথিবীর বাইরে চলে আসে। তখন যখন বাইরে চলে আসে, যখন পৃথিবীর অভ্যন্তরে থাকে জ্বলন্ত ম্যাগমা থাকে, যখন বাইরে চলে আসে তখন এগুলি লাভা হয়ে যায়। আর এই লাভাগুলি যখন এই যে ভূত্বকের মধ্যে যে ওয়েদার রয়েছে, অবভিয়াসলি পৃথিবীর ভিতরে বেশি গরম থাকে, তো সেই তুলনায় আমরা যেখানে বসবাস করছি সেখানে গরমটা কম রয়েছে। তো এখানে ওয়েদারের কারণে যে বৃষ্টি, এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি পড়ছে, বাতাস হচ্ছে, এই সব ওয়েদারের কারণে এখানে কি হয়? এগুলি ঠান্ডা হয়ে যায় বা চেঞ্জেস হতে থাকে। তো এই যে পৃথিবীর অভ্যন্তরে যে চেঞ্জেসগুলো হয়, যে ফোর্সের কারণে চেঞ্জেসগুলো হয়, সেগুলি হলো অভ্যন্তরীণ বল। আর পৃথিবীর বাইরে যখন যে চেঞ্জেসগুলো হয়, যেরকম ধরো নদীটা উৎস কোথায় হলো, কোথায় গিয়ে মিললো, নদীটা কেন সৃষ্টি হলো, বা যে উইন্ড রয়েছে বা গ্লেশিয়ার রয়েছে, এগুলি হলো কি? এগুলি হলো যে ভূত্বকের মানে পৃথিবীর বাইরে যে জিনিসগুলো রয়েছে, যে চেঞ্জেসগুলো হয়ে থাকে সেগুলি। তো সেগুলি হলো বাহ্যিক বল অর্থাৎ এক্সট্রোজেনাস প্রসেস অর্থাৎ বাহ্যিক বল। ওকে, সো আমরা সিম্পলভাবে বুঝতে গেলে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে যা কিছু চেঞ্জেস হয়ে থাকে দুইটা ফোর্সের কারণে বা দুইটা বল বা দুইটা শক্তির কারণে হয়ে থাকে। একটা হলো অভ্যন্তরীণ বল, আরেকটা হলো বাহ্যিক বল। অভ্যন্তরীণ বল হলো পৃথিবীর ভিতরে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে যে কারণে, সেগুলি হলো অভ্যন্তরীণ বল। আর পৃথিবীর বাইরে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে সেগুলি হলো বাহ্যিক বল। আর আমাদের সিলেবাসের মধ্যে অভ্যন্তরীণ বলের মধ্যে কি কি রয়েছে? অভ্যন্তরীণ বলের মধ্যে প্রথমেই রয়েছে যে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং, ভাঁজ এন্ড চ্যুতি, তারপর রয়েছে ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, তারপর রয়েছে আর্থকুইক, তারপর রয়েছে কি? ভলক্যানো। এগুলি হল অভ্যন্তরীণ বল। অভ্যন্তরীণ বলের আন্ডারে 4টা রয়েছে। আর বাহ্যিক বলের মধ্যে রয়েছে ওয়ার্ক অফ রিভার, ওয়ার্ক অফ গ্লেশিয়ার, ওয়ার্ক অফ উইন্ড, ওয়ার্ক অফ ওয়েভস। এই 4টা পার্ট রয়েছে বাহ্যিক বলের আন্ডারে। এই প্রতিটা 4টা পার্টই আমরা সেপারেটভাবে দেখব। আর সেই প্রতিটা পার্টেরই মানে আজকে আমরা দেখব অভ্যন্তরীণ বলের যে আর্থকুইক রয়েছে সেটা।
ওকে? তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। কারণ আমাদের আর্থকুইক জানার আগে আমাদের কিন্তু আগে এই মেইন জিনিসটা জানতে লাগবে। না হলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এখানে দেখো পিকচারের সাহায্যে তোমাদের আরেকটু বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা কি দেখতে পাচ্ছ? ম্যাগমা চেম্বার। ম্যাগমা কোথায় থাকে? পৃথিবীর অভ্যন্তরে থাকে। ধরো ধরো এটা হলো ক্রাস্ট অর্থাৎ এই যে এটা মানে কেন্দ্রমণ্ডল। তারপর রয়েছে কি গুরুমণ্ডল। তারপর রয়েছে কি ভূত্বক রয়েছে। তো এই যে ম্যাগমা চেম্বার, ম্যাগমাগুলি জ্বলন্ত ম্যাগমা কোথায় থাকে? এই যে ম্যাগমাগুলি যে এই যে পৃথিবীর অভ্যন্তরে এই ম্যাগমাগুলি জ্বলন্ত ম্যাগমাগুলি ফুটতে থাকে। ফুটতে এগুলি কি হয়? মুভমেন্ট হতে একটা সময় এই যে এই যে কেন্দ্রমণ্ডল থেকে গুরুমণ্ডল, গুরুমণ্ডল থেকে ভূত্বককে এই জায়গা ভেদ করে যে জায়গাটা ভেদ করে বের হয় যে ছিদ্রটা ওইটাকে বলা হয় জ্বালামুখ। এই জ্বালামুখ দিয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। কি হয়? বাইরের দিকে বেরিয়ে যায়। বেরিয়ে এটা কি হয়? এটা লাভা হয়। আর এই লাভাগুলি বাইরের ওয়েদারের কারণে এগুলি ধরো এটা জমতে থাকে, ফ্রিজ হতে থাকে। যে শিলায় সৃষ্টি হয়, আগ্নেয় শিলা হচ্ছে। তারপর আবার এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, পাললিক শিলা হচ্ছে। তো বাইরে যে চেঞ্জেসগুলা হচ্ছে সেগুলি হয় বাইরের চেঞ্জেসগুলো হয় কিসের কারণে? বাহ্যিক বলের কারণে। আর ভিতরে চেঞ্জেসগুলো হয়ে থাকে অভ্যন্তরীণ বলের কারণে। ওকে? সো এখানে দেখো ডেফিনিশনটা রয়েছে। অভ্যন্তরীণ বল বা প্রক্রিয়াটা কি? পৃথিবীর অভ্যন্তরে অবিরাম পরিচলন স্রোতের ফলে ভূপৃষ্ঠে কোনো স্থান উঁচু হয়ে ওঠে, আবার কোনো স্থান নিচে বসে যায়। একে অভ্যন্তরীণ প্রক্রিয়া বলা হয়। যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। ওকে? তো অভ্যন্তরীণ বল বা প্রক্রিয়া কি? পৃথিবীর অভ্যন্তর মানে পৃথিবীর ভিতরে কি হয়? যে অবিরাম পরিচলন স্রোত রয়েছে। মানে কি রয়েছে? অবিরাম পরিচলন স্রোত রয়েছে, বিভিন্ন প্লেট টেকটনিক রয়েছে বা এই ম্যাগমাগুলা রয়েছে। মানে পৃথিবীর অভ্যন্তরে যে মুভমেন্টগুলো হতে থাকে, এই মুভমেন্টগুলো হওয়ার কারণে কি হয়? ভূপৃষ্ঠে কোনো না কোনো জায়গায় কি হয়? কোনো একটা স্থান ধরো উঁচু হয়ে গেল বা কোনো স্থান ধরো একটু নিচে বসে গেল। তো এই যে চেঞ্জেস গুলা হচ্ছে, কেন হচ্ছে? কারণ পৃথিবীর অভ্যন্তরীণে যে ফোর্স গুলা হচ্ছে, যেগুলা হচ্ছে সেগুলির কারণে কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে কিছু স্থান উঁচু, কিছু স্থান নিচু হয়ে যাচ্ছে। যেরকম ধরো ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। ধরো অগ্ন্যুৎপাত কিভাবে হলো? এটা হলো এটা হলো ধরো ভূত্বক, তারপরে গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল রয়েছে। এখন এই যে যত ভিতর দিকে যাবে গরম বাড়তে থাকবে, তো এখানে ম্যাগমা থাকলে এই ম্যাগমাগুলি কি হলো? জ্বলন্ত ম্যাগমাগুলো উপর দিকে চলে এসে পৃথিবীকে ভেদ করে বাইরে বেরিয়ে গেল। এই যে বাইরে বেরিয়ে গেল লাভা হলো। ঠিক আছে? লাভা হলো, বাইরে বেরিয়ে গেল। তো এটা কি হচ্ছে? ভলক্যানো ইরাপশন হচ্ছে, অগ্ন্যুৎপাত হচ্ছে। এই অগ্ন্যুৎপাতের কারণে যে ভলক্যানো ধরো বেরিয়ে গেল, লাভাগুলি বেরিয়ে গেল। এগুলি জমতে থাকলো। জমতে কিছু জায়গা উঁচু হয়ে গেল। বা আবার কোনো জায়গাতে এক জায়গা ভেঙে আরেক জায়গায় গেল। একটু ক্ষয় হলো। তো অগ্ন্যুৎপাতের কারণে কোনো জায়গা মানে উঁচু হচ্ছে, কোনো জায়গার নিচে বসে যাচ্ছে। বা সেমভাবে ভূমিকম্পের ক্ষেত্রে কিভাবে হয়? ধরো প্লেট রয়েছে, এটা আমরা একটু পরেই পড়বো। এই প্লেট টেকটনিক চলাচল করে। এই প্লেট টেকটনিকগুলি চলাচলের কারণে ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট রয়েছে। ২ টা প্লেট কি হলো? একটা আরেকটার সাথে সেইভাবে এসে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে কি হলো? যেটা ভারী প্লেট আছে সেটা নিচের দিকে চলে গেল, যেটা হালকা প্লেট সেটা উপর দিকে চলে গেল। এরকম করে কিন্তু পাহাড় পর্বত সৃষ্টি হয়। তো এগুলি হলো অভ্যন্তরীণ বলের কারণ। অভ্যন্তরীণ বল পৃথিবীর অভ্যন্তরে হয়ে থাকে। পৃথিবীর অভ্যন্তরে যে পরিচলন স্রোত রয়েছে, ম্যাগমাগুলি রয়েছে, এগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট হতে থাকে। এগুলি মুভমেন্ট হতে যখন কি হয়? মানে ভূপৃষ্ঠে কোনো জায়গায় উঁচু হয়ে যায়, কোনো জায়গায় নিচু হয়ে যায়। তো এগুলি হয় অভ্যন্তরীণ বলের কারণে। যেরকম ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। আজকে আমরা মেইনলি ভূমিকম্পই দেখে থাকবো। তারপর আমরা বাহ্যিক বলের ডেফিনিশনটাও দেখে নিই। বাহ্যিক বল বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে অনবরত পৃথিবীর উচ্চ ভূমিরূপগুলি একদিকে যেমন ক্ষয়প্রাপ্ত হয়, এমনি অপরদিকে নিম্ন ভূমিরূপগুলি নুড়ি, বালি, মাটি প্রভৃতি দ্বারা ভরাট হয়, ভূমি পুনর্গঠনের কাজ সম্পন্ন করে। একে বাহ্যিক প্রক্রিয়া বা বল বলা হয়, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ। বেসিক্যালি বাহ্যিক বল হলো পৃথিবীর যে বাইরে ভূপৃষ্ঠে আমরা যেখানে বসবাস করি এখানে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে এই পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ভূপৃষ্ঠে কি? ভূপৃষ্ঠে তো পাহাড়, পর্বত অনেক কিছু রয়েছে, অথচ ভূমিরূপ রয়েছে, ল্যান্ডফর্ম রয়েছে। তো কিছু জায়গা ক্ষয় হচ্ছে, আবার কিছু জায়গা ধরো অনেকগুলি সঞ্চয় হয়ে ধরো অনেকগুলি বালি, নুড়ি, মাটি এগুলি কি হচ্ছে? জমা হচ্ছে। জমা হতে এক জায়গায় কোনো জায়গায় উঁচু হয়ে যাচ্ছে। তো এখানে দেখা গেছে এখানে একটু মালভূমি, সমভূমি বা এরকম পাহাড় পর্বত হচ্ছে বা কোনো জায়গায় একদম ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় আরো নিচু হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জেস গুলা হয়ে থাকে, এই চেঞ্জেস গুলা হয় বাহ্যিক বলের কারণে। যেরকম ধরো বাহ্যিক বলে আসবে নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ু প্রবাহের কার্য, এর বিভিন্ন কার্য হয়ে থাকে বাহ্যিক বলের কারণে। আর তোমরা দেখবে একটু প্রিভিয়াস ইয়ার গুলো কোয়েশ্চেন করলে নদীর কার্য, বায়ুর কার্য, হিমবাহের কার্য এগুলি কি? এগুলি থেকে কিন্তু প্রতি বছর কোয়েশ্চেন আসতে দেখা যায়। তো এটা হলো বাহ্যিক বল। তো বাহ্যিক বলের বাকি পার্টগুলি আমরা পরে ক্লাসগুলোতে দেখব।
এখন আমরা অভ্যন্তরীণ বলের যে আর্থকুইক রয়েছে, ভূমিকম্প রয়েছে, আজকের মেইন ক্লাস সেটা আমরা দেখে নেব। তার আগে কিন্তু আমরা অভ্যন্তরীণ বল কি বা বাহ্যিক বল কি সেটা দেখে নিচ্ছি। তার কারণ হলো যদি আমরা অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল না বুঝি তাহলে কিন্তু বাকি পার্ট বুঝতে পারবো না। তার জন্য কিন্তু আমরা সেটা দেখে নিলাম। ওকে, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। তোমরা যদি ক্লাসটা ডিটেলসে না বোঝো তাহলে তোমার অনেকটাই অসুবিধা হবে। আর তোমরা জানো জিওগ্রাফি কোশ্চেন কিন্তু একটু ভিতর থেকে কোশ্চেন আসে, সেই জন্য আমাদেরকে ডিটেলস জানতে লাগবে। এনিওয়ে, এখন আমরা দেখে নেব প্লিট বা পাত। ওকে, সো এই প্লিট কি বা পাত কি সেটা আমাদের জানতে লাগবে, আদারওয়াইজ আমরা ভূমিকম্পের বাকি পার্টগুলি বুঝতে পারবো না। ভূত্বকে অনেকগুলি শিলাস্তরের সমষ্টি এদের পাত বলা হয়। ভূপৃষ্ঠের মধ্যে অনেকগুলি শিলা রয়েছে, অনেকগুলি শিলা মিলেই কি হয়, প্লেট হয়। যে অনেকগুলি শিলা মিলে কি হয়, প্লেট বা পাত হয়ে থাকে। গভীরতার তুলনায় আয়তন অনেক বেশি হয়, এদের পাত বলা হয়। এদের গভীরতাটা গভীরতাটা কি, গভীরতা তুলনামূলক আয়তন থেকে অনেকটি বেশি হয়ে থাকে। এই পাতগুলি মহাদেশীয় বা মহাসাগরের দুই ভাগে বিভক্ত। তো প্লেট কয় ভাগে বিভক্ত, দুই ভাগে, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়। মহাদেশীয় যেখানে আমরা বসবাস করছি ল্যান্ডের পার্টটা, মহাসাগরীয় হলো জলের পার্টটা। যেরকম ধরো প্লেট, এই যে ধরো এটা কি, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, বা এই জলের পার্টগুলি কিন্তু একটা প্লেট। তো এই যে ল্যান্ডের পার্টগুলি দেখতে পাচ্ছ এটা হলো মহাদেশীয়, আর এই যে জলের পার্টগুলি রয়েছে এগুলি হলো মহাসাগরীয়। তো অনেকগুলি শিলাস্তরের সমষ্টি, অনেকগুলি শিলা একসাথে হয়, এগুলিকে প্লেট বলা হয়। আর এই প্লেটগুলির যে গভীরতা রয়েছে সেটা আয়তনের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে। আর প্লেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মহাদেশীয় ল্যান্ডের পার্ট যেখানে আমরা বসবাস করছি, আর যে সমুদ্র জলের পার্টটা রয়েছে সেটা হলো মহাসাগরীয়। আর এই প্লেট টেকটনিকগুলি যে চলাচল করছে, এই প্লেট টেকটনিক কিন্তু সবসময় চলাচল করে, যেগুলো কিন্তু স্থির নয় যে এক জায়গায় থেমে থাকবে এরকম না, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে, এগুলি কন্টিনিউয়াসলি কী হচ্ছে, মুভমেন্ট করছে। এগুলি কন্টিনিউয়াসলি যেহেতু চলাচল করছে, এগুলি চলাচল হওয়ার কারণেই কিন্তু ভূমিকম্পটা হয়ে থাকে। ইভেন এগুলি চলাচলের কারণেই কিন্তু অগ্ন্যুৎপাতও হয়ে থাকে, ভলকেনো এরাপশনও হয়ে থাকে। এখন এই প্লেটগুলি কীভাবে চলাচল করে সেটা আমরা দেখে নেব। সো এই যে প্লেটগুলি রয়েছে এগুলি তিনভাবে চলাচল করে, পাতগুলি তিনভাবে চলাচল করে। কি, পরস্পরের সঙ্গে মিলিত হতে পারে, পরস্পর থেকে দূরে সরে যেতে পারে, পরস্পরকে পাশাপাশি অতিক্রম করতে পারে। ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই দুইটা প্লেট কি হলো, এই প্লেটগুলি তোমরা জানো সবসময় এগুলি চলাচল করছে। ইভেন এখন যে আমি ক্লাসটা করছি বা তোমরাও যে ক্লাসটা করছো এখনও কিন্তু এগুলি কিন্তু যে পৃথিবীর অভ্যন্তরে চলাচল কিন্তু করছে। আমরা কোথায় আছি, আমরা ভূপৃষ্ঠে আছি, আর ভূপৃষ্ঠের নিচে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল রয়েছে। তো সেখানে কি প্লেট রয়েছে, এই যে ভূত্বকের মধ্যে ভূত্বকের নিচে প্লেট রয়েছে। তো এই যে ভূত্বকের নিচে প্লেট রয়েছে এগুলো কিন্তু সবসময় কিন্তু চলাচল করছে, এগুলো আর খুব ধীরে ধীরে চলাচল করছে এগুলি। সো এই যে প্লেটগুলি তিনভাবে চলাচল করতে পারে। তো প্রথমটা হলো কি, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট। এই যে প্লেটগুলি কি হচ্ছে, এই প্লেটটা যে চলাচল করতে করতে একটা একটার সাথে এইভাবে সামনাসামনি এসে ধাক্কা লেগেছে, যেটাকে সাবডাকশন বলা হয়। ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার কারণে কি হয়, যেটা ভারী রয়েছে, ধরো এটা এসেছে, যেটা ভারী এটা হলো হালকা, যেটা ভারী রয়েছে সেটা নিচের দিকে চলে যাবে, যেটা হালকা সেটা উপর দিকে চলে যাবে। আর এইভাবেই করেই কিন্তু কি হয়, যখন দুইটা জিনিস এসে ধাক্কা লাগবে তাহলে কি হবে, ভারী জিনিসটা একটু নিচের দিকে আর হালকা জিনিসটা একটু উপর দিকে চলে যাবে। আর সেই কারণে কি, ওইখানে যে জায়গাটা সেখানে কিন্তু কেঁপে উঠবে, ভূমিকম্প হবে। আর যে জায়গাটা উপর দিকে চলে যাবে এটা উঁচু হয়ে যাবে, আর সেটা কিন্তু পাহাড় পর্বত হয়। আর যেটা নিচের দিকে চলে যাবে সেটা কি পাহাড় পর্বতের নিচে নিচের দিকে আসবে। যেরকম যে হিমালয় পর্বত, এই যে হিমালয় পর্বতটা হয়েছে সেটা কিভাবে হয়েছে, সেটাও কিন্তু সেমভাবেই হয়েছে। হিমালয় পর্বতের মধ্যে যে দুইটা প্লেট একসাথে এসে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার কারণে যে উঁচু জায়গাটা রয়েছে সেটা নিচের দিকে চলে গেছে, যেটা হালকা জায়গা সেটা উপর দিকে চলে গেছে। এই যে হালকা জায়গাটা যে উপর দিকে গেছে, উঁচু হয়ে গেছে, ওটাই কিন্তু হিমালয় পর্বত হয়েছে, বা যে কোনো পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত এইভাবেই হয়েছে। ভারীটা নিচের দিকে চলে গেছে, হালকাটা উপর দিকে চলে গেছে। আর এটার কারণে কি পাহাড় পর্বতের সৃষ্টি হচ্ছে। তো এটা হলো প্লেটের চলাচলে প্রথম সাবডাকশন হলো একটা আরেকটা একদম সামনাসামনি এসে ধাক্কা লাগলো। তারপর একটা হলো ল্যাটারাল স্লাইডিং। এটার মধ্যে কি, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, মানে একটা প্লেট ধরে এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, দুইটা আশেপাশে যাওয়ার সময় কি হলো, একটু সাইডে দিয়ে ঘষা লেগেছে। ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, যাওয়ার সময় কি হয়েছে, এই যে সাইডের মধ্যে একটা কি হলো, এটা একটু ঘষা লাগলো। তো এটা হলো পরস্পর পাশাপাশি অতিক্রম করলে, এই কারণেও ভূমিকম্প হয়ে থাকে। আর আরেকটা হলো কি, স্প্রেডিং, মানে একটা থেকে দূরে সরে গেল। তো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা এইদিকে চলে গেল, এটা এইদিকে চলে গেল। এই দুই দিকে চলে যাওয়ার কারণে কি হলো, মাঝখানে জায়গাটা ফেটে গেল, মাঝখানে জায়গাটা ফাটল সৃষ্টি হলো। এই কারণেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। তোমরা দেখবে বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প হচ্ছে, যে কোনো জায়গাতে ফাটল সৃষ্টি হলো, কোনো জায়গাতে পাহাড় পর্বত হয়ে গেল। তো এরকম বিভিন্ন জিনিস হচ্ছে, কেন হচ্ছে, এই যে প্লেটগুলি চলাচল করছে তার কারণে কিন্তু হচ্ছে। আর ভূমিকম্প যে হয় কেন হয়,
এই প্লেটগুলি চলাচল করে তার কারণেই কিন্তু ভূমিকম্পটা হয়ে থাকে। আর আরেকটা জিনিস মনে রাখবে, সমুদ্রের আশেপাশে যে জায়গা রয়েছে ওই জায়গাটা কি উইকনেস রয়েছে, উইক রয়েছে, মানে সমুদ্রের জায়গাটা একটা জলে জলে থাকবে, এই জায়গাটা কি থাকবে, উইক থাকবে, নরম থাকবে, কোমল থাকবে। তো কোমল থাকার কারণে পৃথিবীর অভ্যন্তরে যে অগ্নুৎপাত রয়েছে এগুলি মানে ইজিলি কি হয়, ম্যাগমাগুলি, জ্বলন্ত ম্যাগমাগুলি লাভা রূপে পৃথিবীকে ভেদ করে বেরিয়ে আসে। আর এই ভলক্যানো ইরাপশনের কারণেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে, এগুলির কারণে ভূমিকম্প হয়ে থাকে। তো তার জন্য কিন্তু দেখবে জাপানে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। কেন হয়? এটা কিন্তু সমুদ্রের যে কাছাকাছি জায়গায় রয়েছে আর ওই জায়গাতে ভলক্যানো ইরাপশন বেশি হতে দেখা যায়, তার জন্য তো ভূমিকম্প হতে বেশি দেখা যায়। আর এই প্লেটগুলির কারণেও কিন্তু ভূমিকম্প হতে দেখা যায়। তো বেসিক্যালি এখানে মনে রাখবে প্লেটগুলি চলাচল করে তিনভাবে। একটা হলো একটা সামনাসামনি এসে ধাক্কা লাগলো, যে কারণে পাহাড় পর্বত হয়ে থাকে। আরেকটা হলো কি একটা থেকে দূরে সরে গেল, যে কারণে মাঝখানে ফাটল সৃষ্টি হয়। আর আরেকটা হলো একটার পাশাপাশি অতিক্রম করার সময় এই জায়গাতে মাঝখানে জায়গাতে ধাক্কা লেগে গেল, সেই কারণে ভূমিকম্প হয়ে থাকে। তো প্লেটগুলি তিনভাবে চলাচল করে, কি সাবডাকশন, ডাক্টাইল স্লাইডিং অ্যান্ড স্প্রেডিং। নেক্সট রয়েছে ভূমিকম্প। এখন দেখব আমরা ভূমিকম্প বা আর্থকুয়েকটা কি। ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো গোলযোগ বা আলোড়ন এর ফলে কঠিন ভূত্বক যখন কিছু সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে বা আন্দোলিত হয়, একেই ভূমিকম্প বলে। ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর অভ্যন্তরে, ভিতরে যে সৃষ্টি হয়, অবভিয়াসলি ভূমিকম্প কোথায় সৃষ্টি হবে? পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভিতরেই সৃষ্টি হয়। পৃথিবীর ভিতরে যে গোলযোগ বা আলোড়ন রয়েছে, যে ধরো ম্যাগমা চলাচল করছে, আরও যে প্লেটগুলি চলাচল করছে, এইগুলি চলাচল হওয়ার কারণে যে ভূত্বকের মধ্যে, যেখানে আমরা বসবাস করছি, এই ভূত্বকের মধ্যে কি হয়, কিছু সময় যেন হঠাৎ করে সাডেনলি কেঁপে ওঠে, সাডেনলি একটু নড়াচড়া করে ওঠে, আর ওই যে কেঁপে ওঠে ওইটাকেই কিন্তু ভূমিকম্প বলা হয়। তো এই যে ভূমিকম্প কোথায় সৃষ্টি হয়? কেন্দ্র। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। মানে ভূ অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে যেই জায়গাতে ভূমিকম্পে অ্যাকচুয়ালি সৃষ্টি হয় তাকে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র বলে। যেরকম ধরো এই জায়গাতে, এটা হলো পৃথিবীর ভেতরে, যেটা আমরা তো অবভিয়াসলি পৃথিবীর ভেতরে আমরা তো দেখতে পারবো না। তো পৃথিবীর ভেতরে এই জায়গাতে ভূমিকম্পটা সৃষ্টি হয়েছে। কোথায়? এই জায়গাতে। তো যেই জায়গাতে সৃষ্টি হয়েছে মানে উৎসটা, সেটা কি বলা হয়? কেন্দ্র, বা এটাকে ইংলিশে বলতে গেলে ফোকাসও বলা হয়। কি বলা হয়? ফোকাসও বলা হয়, বা এটা আরেকটা নাম তোমরা লিখে রাখতে পারো, হাইপোসেন্টার। কি বলা হয়? হাইপোসেন্টারও এটাকে বলা হয়। পৃথিবীর কেন্দ্র বা ফোকাস বা হাইপোসেন্টার বলা হয়, যেখানে যে ভূমিকম্পের সৃষ্টি হয়, অভ্যন্তরে, মানে পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে, ওইটাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। নেক্সট, উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র থেকে সমকোণে ভূপৃষ্ঠের উপর অবস্থিত স্থানটিকে উপকেন্দ্র বলা হয়। মানে যে জায়গাতে উৎসটা রয়েছে, কেন্দ্রটা রয়েছে, তার ঠিক এক্সাক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে তার ঠিক সমকোণে পৃথিবীর উপরে, মানে ভূপৃষ্ঠে যেই জায়গাটা রয়েছে ওই জায়গাটাকে বলা হয় উপকেন্দ্র বা এপিসেন্টারও এটাকে বলা হয়। আর এই এপিসেন্টারের আশেপাশে, মানে উপকেন্দ্রের আশেপাশে কিন্তু বেশি ভূমিকম্পের প্রভাবটা দেখা যায়। ওকে, ভূমিকম্পের আশেপাশে বেশি যে মানে প্রভাবটা দেখা যায়, এটা হলো উপকেন্দ্র। তো বেসিক্যালি কেন্দ্র কোনটা? পৃথিবীর অভ্যন্তরে যে জায়গাতে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে সেটা হলো কেন্দ্র, আর তার ঠিক সমকোণে ভূপৃষ্ঠে, মানে যেখানে আমরা বসবাস করছি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হলো উপকেন্দ্র। তো পিকচারে রয়েছে দেখো, এটা হলো কেন্দ্র, আর তার ঠিক সমকোণে ভূপৃষ্ঠে মানে যেখানে আমরা বসবাস করছি সেই জায়গাটা কি? এটা হলো উপকেন্দ্র। এটাকে কি বলা হয়? এটাকে এপিসেন্টারও বলা হয়। আর ফোকাস বা কেন্দ্র বা আরেকটা নাম কি? হাইপোসেন্টার। তো আশা করি কেন্দ্র কি এবং উপকেন্দ্র কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো আমরা কি দেখলাম? ভূমিকম্প কি, ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র। এখন আমরা দেখে নেব ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্পে যে তরঙ্গ রয়েছে, ওকে, ভূমিকম্পের তরঙ্গ প্রধানত 3 প্রকার। ভূমিকম্পের তরঙ্গ প্রধানত কয় প্রকার? 3 প্রকার। সেগুলি কি কি? একটা হলো প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ, তারপর গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। এই যে পি তরঙ্গ মানে প্রাথমিক তরঙ্গ কিভাবে যায়? এই যে এইভাবে সোজাসুজিভাবে যায়। তারপর রয়েছে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ। গৌণ তরঙ্গ এই যে একটু এইভাবে করে যায়। আর পৃষ্ঠ তরঙ্গ একদম ঢেউয়ের মতো যায়, এই যে ঢেউয়ের মতো যায়। ওকে, তো এই 3 তরঙ্গের মাধ্যমে কি হয়, কোনটা বেশি স্পিডে হয়, কোনটা বেশি ধ্বংস হয়, সেটা আমরা এখন সেপারেটভাবে দেখে নেব। সো ফার্স্ট ওয়ান, প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ, এটা বৈশিষ্ট্য। সিসমোগ্রাফ যন্ত্রে প্রথম ধরা পড়ে যে যন্ত্র রয়েছে, যে সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, এগুলি কারণে কি হয় সেটা আমরা পরের স্লাইডগুলিতে দেখব। তো সিসমোগ্রাফ একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা মানে ভূমিকম্প হচ্ছে তার কীরকম তীব্রতা রয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি। তো সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে সর্বপ্রথম কোনটা ধরা পড়ে? প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ ধরা পড়ে। নেক্সট, শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল দিয়ে যেতে পারে। যে শিলামণ্ডল মানে যে ভূত্বকের পার্টটা, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তিনোটা যে স্তর রয়েছে, এই যে
ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটা স্তরের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে, মানে তিনটা স্তরের মধ্যে দিয়ে কি হতে পারে, পি তরঙ্গটা প্রবাহিত হতে পারে। প্রাথমিক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য হওয়ার কারণে কিন্তু এটা তিনটা স্তর দিয়ে যেতে পারে। তো যদি বলা হয় কোন তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়, সেটা হবে পি তরঙ্গ, বা এরকমও আসতে পারে পি তরঙ্গকে কি বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, নাকি কোনোটাই নয়, তখন কি হবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গের দৈর্ঘ্য ছোট কিন্তু ঘটনা মাত্রা বেশি। আর এই যে তরঙ্গটা, পি তরঙ্গটা, সেটা দৈর্ঘ্যটা ছোট হয় কিন্তু তার যে ঘটনাটা সেটা কিন্তু অনেকটাই বেশি হয়, আর তার জন্যই কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রে এটা সর্বপ্রথম ধরা পড়ে। আর এর প্রভাবটা, প্রাথমিক তরঙ্গের যে প্রভাব রয়েছে সেটা ধ্বংস করার সক্ষমতা, যে মধ্য ধ্বংস করার যে সক্ষমতাটা সেটা হলো মধ্য, মানে মিডিয়াম, যে ধ্বংসটা খুব একটা বেশিও না খুব একটা কম না, মিডিয়াম হয়ে থাকে। ওকে, সবচেয়ে বেশি ধ্বংস হয়ে থাকে যে এল তরঙ্গ, সবচেয়ে বেশি এল তরঙ্গ, সবচেয়ে কম হলো এস তরঙ্গ, আর পি তরঙ্গ হলো মিডিয়াম, মানে ধ্বংসের যে ক্ষমতাটা রয়েছে। ওকে, সো পি তরঙ্গটাকে, পি তরঙ্গটা যে এইভাবে যায়, সোজাসুজিভাবে যায়, আর এটা হলো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর প্লাস এটা হলো তরঙ্গটা দৈর্ঘ্যটা ছোট কিন্তু ঘটনা মাত্রা বেশি, আর যেহেতু ঘটনা মাত্রা বেশি দৈর্ঘ্যটা ছোট তার জন্য সিসমোগ্রাফ যন্ত্রে পি তরঙ্গ সর্বপ্রথম ধরা পড়ে। আর এই তরঙ্গটাই একমাত্র যেটা তিনোটা স্টেজ, মানে শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তিনোটা স্তরের মধ্যে কিন্তু দিয়ে যেতে পারে। আর এই তরঙ্গের যে ধ্বংসের ক্ষমতাটা সেটা মিডিয়াম, যা খুব একটা বেশিও না খুব একটা কমও না। তো এটা গেল পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। এখন আমরা দেখব গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ, তার বৈশিষ্ট্য। গৌণ তরঙ্গ দুর্বল ও আস্তে আস্তে যায়, যে গৌণ তরঙ্গটা খুবই দুর্বল আর সেটা আস্তে আস্তে যায়, গৌণ তরঙ্গটা এই যে এইভাবে এইভাবে আস্তে 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 যায়, আর সেটা খুবই দুর্বল হয়। আর যেহেতু খুব দুর্বল হয়, খুব আস্তে আস্তে যায়, তো এটার ধ্বংসের ক্ষমতাটা খুবই কম। ভূত্বক ও গুরুমণ্ডলের ভেতরে যেতে পারে না। আর এটা কি হয়, এই যেটা হলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই যে তিনটা স্তর রয়েছে, এই ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে এটা যেতেই পারে না, মানে এটা শুধুমাত্র কেন্দ্রমণ্ডলের মধ্যে সীমিত। আর যেহেতু কেন্দ্রমণ্ডলের মধ্যে এটা সীমিত রয়েছে, ভূত্বক আর গুরুমণ্ডলে যেতে পারে না, তার জন্য ভূত্বকের মধ্যে, মানে আমরা যেখানে বসবাস করছি সেখানে এটা মানে প্রভাবটা একটা বেশি একটা পড়ে না, মানে খুবই একটা হালকা একটা প্রভাব পড়ে, বেশি একটা প্রভাব পড়ে না, তার জন্য ধ্বংসের ক্ষমতাটা খুবই কম হয়। আলোক তরঙ্গের ন্যায় সমকোণে প্রবাহিত হয়, মানে আলোক তরঙ্গটা যেরকম রয়েছে সেরকম সেম কিন্তু সমকোণে, মানে এটা সমকোণে প্রবাহিত হয়। 90 ডিগ্রি উলম্ব কোণে প্রবাহিত হয়, যে 90 ডিগ্রি উলম্ব কোণে এস তরঙ্গ প্রবাহিত হয়, আর এটি হলো অনুপ্রস্থ তরঙ্গ। আগে পি তরঙ্গ ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, এস তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। আর তার যে প্রভাবটা, ধ্বংসের ক্ষমতাটা খুবই কম, ধ্বংসের ক্ষমতা কি খুবই কম। এস তরঙ্গ ধ্বংসের ক্ষমতা সবচেয়ে কম, তারপর পি তরঙ্গ মিডিয়াম, আর এল তরঙ্গ সবচেয়ে বেশি। ওকে, সো এটা গেল গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ। নেক্সট রয়েছে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। এখন কি দেখবো আমরা, পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, তার বৈশিষ্ট্য। ঢেউয়ের মতো অগ্রসর হয়, মানে এটা এই যে এইভাবে ঢেউয়ের মতো অগ্রসর হয়। পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ, এই তরঙ্গের গতি কম, এই তরঙ্গের গতিটা তো কম কিন্তু গতিটা কম হলো এটা এরকম ভাবে যায় যেটা মানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে। আর এই তরঙ্গের গতিটা কম বলে সিসমোগ্রাফ যন্ত্রে সবচেয়ে শেষে ধরা পড়ে। তো সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম ধরা পড়ে পি তরঙ্গ, আর সবচেয়ে শেষে ধরা পড়ে এল তরঙ্গ, তাহলে মিডিয়াম কি হবে, এস তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ ভূপৃষ্ঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর এই যে পৃষ্ঠ তরঙ্গটা সেটা ভূপৃষ্ঠের মধ্যেই থাকে, না গুরুমণ্ডলে যায় নাকি কেন্দ্রমণ্ডলে যায়, মানে ভূপৃষ্ঠে থাকে, ভূত্বকই থাকে, মানে যেখানে আমরা বসবাস করছি। তাহলে অবভিয়াসলি যেহেতু এটা ভূপৃষ্ঠের মধ্যেই থাকে আর এটা এইভাবে ঢেউয়ের মতো যায়, তো অবভিয়াসলি ধ্বংসের ক্ষমতা সবচেয়ে বেশি হবে, খুব বেশি হবে, মারাত্মক হবে। নেক্সট মন্তরম তরঙ্গ, এটাকে কি বলা হয়, মন্তরম তরঙ্গ বলা হয়। আর এই তরঙ্গের দৈর্ঘ্যটা বেশি হয়, এই তরঙ্গের দৈর্ঘ্যটা কি বেশি হয়। তার প্রভাব, সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ, শহর জনপদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, মানে সবচেয়ে বেশি ধ্বংস হয় এই তরঙ্গের মাধ্যমে, এবং শহরটর যা কিছু রয়েছে সবচেয়ে বেশি মানে ক্ষতিকর হয়ে থাকে এই তরঙ্গটা হলে। ওকে, তো এটা গেল পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। তো এই যে ভূমিকম্পে তিনটা তরঙ্গ রয়েছে, প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম পি তরঙ্গ, তারপর এস তরঙ্গ, তারপর এল তরঙ্গ। পি তরঙ্গের সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম ধরা পড়ে, আর এটা তিনটা স্তরের মধ্যে দিয়ে যেতে পারে। আর এই তরঙ্গকে কি বলা হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ, প্লাস এই তরঙ্গের দৈর্ঘ্যটা ছোট কিন্তু ঘটনা মাত্রা বেশি, আর ধ্বংসের ক্ষমতাটা মিডিয়াম। আর এস তরঙ্গের মধ্যে এটা দুর্বল, আস্তে আস্তে যায়, আর যেহেতু দুর্বল যে তার ধ্বংস ক্ষমতাটা খুবই কম, আর এটা ভূত্বকার গুরুমণ্ডলে মাঝখানে যেতেই পারে না, এটা শুধু কেন্দ্রমণ্ডলেই থেকে থাকে। তারপর রয়েছে কি পৃষ্ঠ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ ঢেউয়ের মধ্যে যায় কিন্তু খুব বেশি ক্ষতি করে, আর এটা পৃষ্ঠ তরঙ্গ কি ভূপৃষ্ঠের মধ্যেই থাকে, কেন্দ্রমণ্ডলে গুরুমণ্ডলে যায় না, ভূপৃষ্ঠের মধ্যেই থাকে, তার জন্য এটা ধ্বংসের ক্ষমতাটাও বেশি। যেরকম ধরো
এটা হলো ভূত্বক, তারপরে হলো গুরুমণ্ডল, তারপরে হলো কেন্দ্রমণ্ডল। তো পি তরঙ্গটা কি হয়? পি তরঙ্গ তিনটার মধ্যে দিয়ে যায়, এটার ধ্বংসের ক্ষমতাটা মিডিয়াম হয়। তারপর এস তরঙ্গ, এস তরঙ্গ এই যে ভূত্বক আর গুরুমণ্ডলে যেতেই পারে না, শুধুমাত্র এই কেন্দ্রমণ্ডলে থাকে, তার ধ্বংসের ক্ষমতাটা খুবই কম। আর এল তরঙ্গ কি হয়? এল তরঙ্গ কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলে তো যেতে পারে না, শুধু ভূত্বকে থাকে, তার ঢেউয়ের মতো হয়, আর তার যে ধ্বংসটা সেটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এটা গেল ৩ ধরনের যে তরঙ্গ রয়েছে সেটা। তো আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ভূমিকম্পের কারণ, যে ভূমিকম্প কেন হয়ে থাকে। বেসিক্যালি নরমালি যদি আমরা দেখি ভূমিকম্পের দুইটাই কারণ, একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা হলো কৃত্রিম কারণ, একটা ন্যাচারাল আর একটা হলো আনন্যাচারাল। ন্যাচারাল কিভাবে? যেরকম নেচারের কারণে যেগুলো হয়ে থাকে এগুলি তো আমাদের হাতে না, আর কিছু হলো যে মানুষের কারণে হয়ে থাকে, যেটা মানে আনন্যাচারাল হয়ে থাকে। তার মধ্যে কিছু পয়েন্ট রয়েছে। দুটি চ্যুতিরেখা বরাবর ভূভাগের পার্শ্বসরণ ঘটে পীড়ন সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়। তো দুইটি চ্যুতিরেখা বরাবর, বেসিক্যালি ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেটটা এদিকে চলে গেল, এই প্লেটটা এদিকে চলে গেল, তো দুইটা প্লেট দুই দিকে সরে গেল, তাহলে মাঝখানে কি? মাঝখানে এটা কি হলো? ফাটল সৃষ্টি হলো। এই যে ফাটলটা, এই যে পীড়নটা সৃষ্টি হলো, এইটার কারণে ভূমিকম্প হতে পারে। তারপর প্রতিসারি, অভিসারি, অপিসারি পাত সীমান্ত পাত চলনের সংঘর্ষে ভূমিকম্প হয়। এই যে ৩ ধরনের আমরা কি পড়েছি? ৩ ধরনের প্লেট চলাচল করে, তিন ভাবে চলাচল করে, প্রতিসারি, অভিসারি, অপসারি। মানে ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, একটা প্লেট আরেকটা সামনাসামনি এসে লাগলো, এটা একটা, বা একটা প্লেট আরেকটা প্লেট, এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে, দুইটা দুই দিকে চলে গেল। আরেকটা হলো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুইটা পাশ দিয়ে অতিক্রম করলো। তো এই ৩ ভাবে চলাচল করে, এই ৩ ভাবে চলাচল হওয়ার কারণেও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। আর এটাও কিন্তু একটা নেচারাল রিজনই, নেচারের কারণে, এটা আমাদের হাতে না, এটা নেচারের কারণে হয়ে থাকে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতও ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়, ভলক্যানো ইরেপশন হয়, তার জন্যও কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। বিশাল উল্কাপাত পৃথিবীতে আছড়ে পড়ে ভূমিকম্প হয়। ধরো বিশাল উল্কাপাত হলো, মানে ধরো আমরা সোলার সিস্টেমে যখন পড়েছিলাম যে উল্কাপিণ্ড, উল্কাপাত, যে এগুলি এসে যখন পৃথিবীতে ছুঁড়ে পড়ে, তখন ওইটা যখন বড় যে উল্কাপিণ্ড এসে পৃথিবীতে পড়লো, তাহলে ও কী হবে? নিচে এসে জুড়ে যদি কিছু একটা এসে পড়ে, ওই জায়গায় আশেপাশে কি হঠাৎ করে কেঁপে উঠবে, তো ওই কারণে ভূমিকম্প হতে পারে। পার্বত্য অঞ্চলে ধস নেমেও ভূমিকম্প হয়। ধরো কোনো পাহাড় পর্বত অঞ্চল রয়েছে, যে ওইখানে হিলি এরিয়া রয়েছে, ওই জায়গাতে কি হয়? ওই জায়গাতে ল্যান্ডস্লাইড হলো, ল্যান্ডস্লাইড হওয়ার কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। তো এগুলি হলো কিছু ন্যাচারাল কারণ। আনন্যাচারাল কারণ কি হতে পারে? এখন ধরো কোনো একটা মানুষে খনিজের আশায় বা কোনো একটা কারণে বোমা বিস্ফোরণ করলো, বা ধরো কোনো জায়গাতে পাহাড় পর্বত তারা কাটলো, কাটার সময় কি হলো? বড় পাথর টুকরে নিচে এসে পড়লো, তো এই কারণেও ভূমিকম্প হতে পারে। তো মেইনলি ভূমিকম্পের কারণ দুইটাই রয়েছে, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক কারণ যেটা আমাদের হাতে নেই, আর যেটা কৃত্রিম কারণ যেরকম মানুষের কারণে হয়ে যায়, বোমা বিস্ফোরণের কারণে হতে পারে, বা ধরো পাহাড় পর্বত কাটছে সেগুলির কারণেও হতে পারে। তো এগুলি হলো ভূমিকম্পের কিছু কারণ। এরপর আমরা দেখে নেব ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প হওয়ার ফলে কি কি হয়ে থাকে? নদীর গতিপথ পরিবর্তন হয়, যে নদীর যে গতিপথ, নদীর যে রাস্তাটা সেটা পরিবর্তন হয়। কিভাবে হয়? ধরো এটা হলো নদী, নদীর জলটা কি এদিকে যাচ্ছে, কিন্তু কি হলো? এদিকে একটা প্লেট রয়েছে, এদিকে একটা প্লেট রয়েছে, দুইটা প্লেট কি হলো? একটা প্লেট ধরো এদিকে চলে গেল, একটা প্লেট এদিকে চলে গেল, তাহলে কি মাঝখানে ফাটল সৃষ্টি হলো। ফাটল সৃষ্টি হওয়ার কারণে নদীর জল যেটা আগে এইভাবে যাচ্ছিল, জলটা কিন্তু এদিকে জায়গা পেয়েছে, তো তাহলে জলটা এদিকেও চলে আসবে, তাহলে কি নদীর গতিপথ, নদীর যে রাস্তাটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো ভূমিকম্পের কারণে নদীর গতিপথ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তারপর জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, অবভিয়াসলি ভূমিকম্পের কারণে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়ে থাকে। মাটিতে ফাটল সৃষ্টি হয়, যে মাটিতে কি ফাটল সৃষ্টি হয়। অগ্নুৎপাত হয়ে থাকে, ভলকেনো ইরেপশন হয়ে থাকে। প্রাণহানি হয়, কত মানুষের প্রাণ চলে যায়। দ্বীপ সৃষ্টি হয়, কোনো একটা আইল্যান্ড সৃষ্টি হতে পারে। তারপর ধরো এই যে গ্যাস বাষ্প নির্গমন হয়। তো এগুলি হলো ভূমিকম্পের কিছু ফলাফল। তো আশা করি জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর রয়েছে রিক্টার স্কেল এন্ড সিসমোগ্রাফ। এই যে রিক্টার স্কেলের মাধ্যমে আমরা সাধারণত যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের শক্তির তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। মানে সাধারণত একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রটার নাম হলো রিক্টার স্কেল। রিক্টার স্কেলের সাহায্যে আমরা কি করতে পারি? ভূমিকম্পের যে শক্তি, মানে ধরো ভূমিকম্পের কত ম্যাগনিটিউড হলো, তাদের তীব্রতাটা, শক্তির তীব্রতাটা সেটা বেশি হলো কম হলো, মানে সেই তীব্রতাটা আমরা পরিমাপ করতে পারি, সেটাকে হলো রিক্টার স্কেল। মানে রিক্টার স্কেল হলো এক ধরনের যন্ত্র যেটার মাধ্যমে আমরা ভূমিকম্পে কতটুকু শক্তি রয়েছে তার তীব্রতাটা সেটা আমরা পরিমাপ করতে পারি। অন্যদিকে সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হলো যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের গতিবিধি উৎস পরিমাপ করা হয় তাকে সিসমোগ্রাফ বলা হয়। সিসমোগ্রাফ হলো ধরো ভূমিকম্পটা কোথায় সৃষ্টি হয়েছে, তার কেন্দ্রটা কোথায়, তার উপকেন্দ্রটা কোথায়, তার গতিবিধিকে এটা কোন তরঙ্গের মাধ্যমে, এটা পি তরঙ্গ না এস তরঙ্গ নাকি এল তরঙ্গ, কোন তরঙ্গের মাধ্যমে হয়েছে, এই জিনিসটা পরিমাপ করা যায়, সেটা সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে করা যায়। তো রিক্টার স্কেল হলো একটা যন্ত্র, সিসমোগ্রাফও হলো যন্ত্র। রিক্টার স্কেলের মাধ্যমে উৎস
গতিবিধি জানতে পারি। আর রিক্টার স্কেলের মাধ্যমে আমরা কি সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে গতিবিধি উৎস আর রিক্টার স্কেলের মাধ্যমে যে ভূমিকম্পের শক্তির তীব্রতা আমরা পরিমাপ করতে পারি। ওকে, তো এটা গেল রিক্টার স্কেলের সিসমোগ্রাফ। এখন আমরা কিছু কোশ্চেন আনসার ডিসকাস করে নেব। তো কোশ্চেন আনসারগুলি করার আগে তোমাদের আমি একটা রিকেপ দিয়ে দিই। সো আজকে ক্লাসে আমরা জিওমরফিক প্রসেস থেকে যে আর্থকুইক রয়েছে সেই পার্টটা স্টার্ট করেছি। সেই পার্টের মধ্যে প্রথমেই আমরা দেখেছি কি অভ্যন্তরীণ বল আর বাহ্যিক বল। আমাদের যে জিওমরফিক প্রসেসে আমার চেঞ্জিং আর্থ মানে পৃথিবী যে পরিবর্তনকারী শক্তি রয়েছে, আমাদের পৃথিবীতে যাবতীয় যা চেঞ্জেস হয়ে থাকে দুই ধরনের ফোর্সের কারণে হয়, একটা অভ্যন্তরীণ বল, একটা বাহ্যিক বল। অভ্যন্তরীণ বল হলো যে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর ভিতরে যে চেঞ্জেসগুলো হচ্ছে, এই চেঞ্জেসগুলোর কারণে যা কিছু হয়ে থাকে সেগুলি অভ্যন্তরীণ বল, যেরকম ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এগুলি। আর বাহ্যিক বল হলো পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠে যে চেঞ্জেসগুলো হয়ে থাকে, যে কারণে যেভাবে হয় সেগুলি হলো বাহ্যিক বল বা প্রক্রিয়া। নেক্সট আমরা দেখেছি কি প্লেট। প্লেট হলো কি, প্লেট বা পাত মানে এগুলি কি ভূত্বকের মধ্যে অনেকগুলি শিলা রয়েছে, অনেকগুলি শিলা মেলে কি হয়, এগুলি প্লেটস হয়। আর এই প্লেটগুলি চলাচলের কারণেই কিন্তু ভূমিকম্পগুলো হয়ে থাকে, ভূমিকম্প হয়ে থাকে, ভলক্যানো ইরাপশন হয়ে থাকে। আর এই প্লেটগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মহাদেশীয় ল্যান্ডের পার্টগুলো, মহাসাগরীয় জলের পার্টগুলো। তারপর দেখলাম প্লেটগুলি কয়ভাবে চলাচল করে, তিনভাবে। যে একটা একটার সাথে সামনে এসে ধাক্কা লাগলো, একটা একটাকে দূরে চলে গেল, বা একটা একটা পাশ দিয়ে অতিক্রম করলো। তো এইভাবে তিনভাবে প্লেটগুলি চলাচল করে। এই তিনভাবে প্লেটগুলি চলাচলের কারণে ভূমিকম্প হয়ে থাকে, অগ্ন্যুৎপাত হয়ে থাকে, এগুলো আমরা দেখে নিলাম। তারপর আমরা ভূমিকম্প দেখলাম কি, যে ভূ অভ্যন্তরে সৃষ্টি হয়, গোলযোগ বা আলোড়ন সৃষ্টি হয়, এগুলির কারণে ভূত্বকের মধ্যে অনেক সময় কি হয়, কিছু হঠাৎ করে কেঁপে ওঠে, সেটাকে ভূমিকম্প বলা হয়। সো ভূমিকম্পের কেন্দ্র কি সেটাও দেখলাম, উপকেন্দ্র কি সেটাও আমরা দেখে নিলাম। তারপর দেখলাম ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তিন ধরনের তরঙ্গ রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। সেগুলিকে আমরা সেপারেটভাবে দেখে নিলাম, যে পি তরঙ্গ বৈশিষ্ট্য বা ধ্বংসের ক্ষমতা, এস তরঙ্গ, এল তরঙ্গ। তারপর ভূমিকম্পের কারণ, নেক্সট ভূমিকম্পের ফলাফল। তারপর রিক্টার স্কেল আর সিসমোগ্রাফ এই যন্ত্রগুলো আমরা দেখে নিলাম, এই যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করতে পারি সেটাও দেখে নিলাম। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। ওকে, সো ফার্স্ট ওয়ান, পাতগুলি বছরে কতটা সরে যায়? এই যে প্লেটগুলি কি হচ্ছে, এগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট হচ্ছে, এরকম না যে এখন একটু এটা স্থির রয়েছে কিছুক্ষণ পর আবার হবে, এরকম। এটা কন্টিনিউয়াসলি চেঞ্জেস হচ্ছে, কিন্তু সেটা যে হচ্ছে অনেকটাই স্লো হচ্ছে, অনেকটা কম হচ্ছে। তো এই প্লেটগুলি বছরে কতটা সরে যায়? এই প্লেটগুলি বছরে কয়েক মিলিমিটার, বেশি না, জাস্ট কয়েক মিলিমিটার সরে যায়। পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনকারী বল যে বল কয় প্রকার? যে পৃথিবী পৃষ্ঠে বল রয়েছে মানে ফোর্স রয়েছে বা শক্তি রয়েছে, সেগুলি কয় প্রকার? সেগুলি দুই প্রকার। একটা হলো অভ্যন্তরীণ বল, একটা হলো বাহ্যিক বল। ৩ নম্বর, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বা এটাকে হাইপোসেন্টার বলা হয়। সেটা কোনটা? ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়, মানে ভূ অভ্যন্তরে পৃথিবীর ভেতরে যে জায়গাতে ভূমিকম্পটা সৃষ্টি হয় সেটাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয়। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এই যে ভূমিকম্পের কেন্দ্রটা রয়েছে সেটা সাধারণত গভীরতা ১৬ কিলোমিটার হয়ে থাকে। যদি বলা হয়, কোশ্চেন আসে ভূমিকম্পের কেন্দ্র সাধারণত গভীরতাটা কত কিলোমিটার, সেটা হবে প্রায় ১৬ কিলোমিটার। ২০০১ সালে ২৬শে জানুয়ারি ভারতে কোথায় ভূমিকম্প হয়? যে ২০০১ সালে ২৬শে জানুয়ারি ভারতে যে মানে ভূমিকম্প হয়েছে তার ফলাফলটা খুব বেশি হয়েছে, সেটা কোথায় হয়েছে? গুজরাট রাজ্যের ভোজ শহরে। যে গুজরাট রাজ্যের ভোজ শহরে ২০০১ সালে ২৬শে জানুয়ারি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প পরিমাপক যন্ত্রটির নাম কি? যে ভূমিকম্প যে পরিমাপ করা যায় সেই যন্ত্রটার নাম, সেটা হলো সেসমোগ্রাফ। ৬ নম্বর, ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, মানে ভূমিকম্পের যে তীব্রতাটা, তার যে কতটুকু ম্যাগনিটিউড হলো, কতটুকু তার তীব্রতাটা, সেটা মাপা হয় কিসের দ্বারা? একটা যন্ত্রের দ্বারা। সেটা কি? সেটা হলো রিক্টার স্কেল। কোন তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রের প্রথম ধরা পড়ে? যে কোন তরঙ্গে সিসমোগ্রাফ যে যন্ত্রটা রয়েছে, সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে সবচেয়ে প্রথম ধরা পড়ে, সেটা হলো প্রাথমিক তরঙ্গ অর্থাৎ পি তরঙ্গ। পি তরঙ্গ সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে সবচেয়ে প্রথম ধরা পড়ে। প্রাথমিক তরঙ্গকে কোন তরঙ্গ বলা হয়? প্রাথমিক তরঙ্গকে বা পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। কি তরঙ্গ বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। ৯ নম্বর, কোন তরঙ্গ ধ্বংস ক্ষমতা মধ্যম মানে মিডিয়াম, মানে ধ্বংসের ক্ষমতাটা মিডিয়াম, সেটা হবে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। কারণ পি তরঙ্গের যে ধ্বংসের ক্ষমতাটা সেটা মিডিয়াম, আর সবচেয়ে কম হলো এস তরঙ্গ, সবচেয়ে বেশি হলো এল তরঙ্গ। কোন তরঙ্গ আলোক তরঙ্গের সমকোণে প্রবাহিত হয়? মানে কোন তরঙ্গটা আলোক তরঙ্গের মতোই সমকোণে প্রবাহিত হয়? সমকোণে প্রবাহিত হয় গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ। গৌণ তরঙ্গ প্রবাহিত হয় ৯০ ডিগ্রি উলম্ব কোণে। কত ডিগ্রি উলম্ব কোণে? ৯০ ডিগ্রি উলম্ব কোণে। আর এটাকে অনুপ্রস্থ তরঙ্গও কিন্তু বলা হয়।
গৌণ তরঙ্গকে কোন তরঙ্গ বলা হয়? অনুপ্রস্থ তরঙ্গ। এখনই জাস্ট বললাম। কোন তরঙ্গের ধ্বংসের ক্ষমতা খুব কম? গৌণ তরঙ্গ বা এস তরঙ্গের ধ্বংসের ক্ষমতাটা খুবই কম। কোন তরঙ্গ ঢেউয়ের মতো অগ্রসর হয়? পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ ঢেউয়ের মতো, যে এইভাবে ঢেউয়ের মতো অগ্রসর হয়। 15 নাম্বার, কোন তরঙ্গ সেসমোগ্রাফ যন্ত্রে সর্বশেষ ধরা পড়ে? পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ সেসমোগ্রাফ যন্ত্রে সর্বশেষ ধরা পড়ে। আর যদি বলা হয় সর্বপ্রথম, তখন হবে পি তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ। কোন তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক? পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংস করে। রিক্টার স্কেলের সূচক মাত্রা কত? রিক্টার স্কেলের সূচক মাত্রা 0 to 10। রিক্টার স্কেলের সূচক মাত্রা কত? 0 to 10। 19 নম্বরে রয়েছে, গৌণ তরঙ্গ কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়? কঠিন পদার্থের মধ্য দিয়ে গৌণ তরঙ্গ প্রবাহিত হয়। সর্বাধিক ভূমিকম্প হয় কোন দেশে? জাপানে। সর্বাধিক ভূমিকম্প হয় জাপানে। কোথায় পৃথিবীর 70% ভূমিকম্প ঘটে? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় অঞ্চলে। যে প্রশান্ত মহাসাগরে একটা আগ্নেয় বলয়, রিং অফ ফায়ার রয়েছে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি, মানে 70% ভূমিকম্প, পৃথিবীর মধ্যে 70% ভূমিকম্প সেই প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশেনের যে রিং অফ ফায়ার রয়েছে সেই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে। কেন হয়ে থাকে? দেখো, সিম্পল একটা জিনিস, যখন পৃথিবী, আমাদের যে পৃথিবীর মধ্যে কি ভূত্বকের মধ্যে, পৃথিবীর অভ্যন্তরে কি প্রথমে কেন্দ্রমণ্ডল, তারপর গ্রহমণ্ডল, তারপর ভূত্বক। ভূত্বকে মহাদেশীয়, মহাসাগরীয়। মহাদেশীয় হলো ল্যান্ডের পার্ট, যেখানে আমরা বসবাস করছি, আর মহাসাগরীয় হলো জলের পার্টটা। ওকে, মানে যেখানে সমুদ্র রয়েছে। তো সমুদ্রের পার্টটা কি, গভীরতাটা কম থাকবে। তো গভীরতাটা কম থাকায়, ধরো এটা হলো ভূপৃষ্ঠের যে মহাদেশীয়, এটা মহাদেশীয় হলে মহাসাগরীয়, এটা তো এই জায়গায় গভীরতাটা কি বেশি, আর এই জায়গায় জলের পার্টটা গভীরতাটা কম। গভীরতাটা কম থাকায় যদি এখন প্লেট টেকটনিকগুলি চলাচল করছে বা জ্বলন্ত ম্যাগমা রয়েছে, এগুলি কি, এগুলি মুভমেন্ট হওয়ার কারণে এগুলি বাইরে বেরিয়ে আসে। তো বাইরে যখন বেরিয়ে আসে, এটা গভীরতাটা কম, আর এখানে জলের কারণে নরম রয়েছে, কোমল রয়েছে, তো এটা ইজি টার্গেট হয়ে যায়, তো এটাকে ভেদ করে ইজিলি বেরোতে পারে। তো এই জায়গার মধ্যেই কিন্তু এই কারণেও মানে বেশি ভূমিকম্প হয়ে থাকে। তার জন্যই দেখবে যে জাপানটা রয়েছে, তোমরা দেখবে জাপানটা কোথায় রয়েছে? প্রশান্ত মহাসাগরের কাছে, মানে এটা কিন্তু মানে সমুদ্রের কাছাকাছি জায়গায় রয়েছে, সেই কারণে কিন্তু ওই জায়গাতে বেশি ভূমিকম্প হতে দেখা যায়। তো প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের মধ্যে যে বেশিরভাগ ভূমিকম্প হতে দেখা যায়। আরও কিছু রিজন রয়েছে, সেগুলো তোমরা আস্তে আস্তে যত পড়বে তত ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। ওকে, তো আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে, মানে কোন অঞ্চলে, সেটা কি হবে? ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো হিমালয় পার্বত্য অঞ্চল। যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি ভারতের মধ্যে মানে ভূমিকম্প প্রবণ অঞ্চল। আর এই যে হিমালয় পর্বত হয়েছে, সেটা কীভাবে হয়েছে? সেটাও ভূমিকম্পের কারণেই হয়েছে। কিভাবে? এটা প্লেট, এটাও প্লেট, দুইটা কি হলো, দুইটা সামনাসামনি এসে এভাবে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে ভারী পার্টটা নিচের দিকে চলে গেল, হালকা পার্ট উপরের দিকে চলে গেল। এই যে উপরের দিকে উঠে গেল, উঁচু হয়ে গেল, এটা কি পাহাড় পর্বতের সৃষ্টি হয়েছে। এরকম করেই কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল সৃষ্টি হয়েছে। আর হিমালয় পর্বতটা যেখানে রয়েছে, সেখানে কি, সেখানে কিন্তু দুইটা প্লেট টেকটনিকের সংযোগস্থল রয়েছে। তো যেখানে দুইটা মানে প্লেট টেকটনিকের সংযোগস্থল রয়েছে, সেই জায়গাতে ভূমিকম্প প্রবলটা বেশি হয়ে থাকে। তো প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় বলয়টা, সেখানেও কিন্তু মানে কি রয়েছে, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এরকম প্লেট রয়েছে, মানে একটা সংযোগস্থল। তো যেই জায়গাতে এক একটা প্লেটের সংযোগস্থল রয়েছে, সেই জায়গাতে ভূমিকম্পের যে প্রভাবটা বেশি হবে, মানে সেখানে প্লেট টনিকগুলি বেশি চলাচল করবে, সেই কারণে এখানে বেশি যে ভলক্যানো ইরাপশন হবে, বেশি ভূমিকম্প হতে দেখা যাবে। তো তার জন্য প্রশান্ত মহাসাগর আগ্নেয় বলয় অঞ্চলে বেশি ভূমিকম্প হয়ে থাকে। আর ভারতবর্ষের মধ্যে ভূমিকম্প প্রবল অঞ্চল হলো হিমালয় পার্বত্য অঞ্চল। ওকে, সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো আশা করি তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো। সো আমরা জিওমরফিক প্রসেস থেকে আর্থকুইক পার্টটা আমরা কভার করে নিলাম। ওকে, তো এভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে টেট 1, টেট 2 ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে, নিউ আপডেটেড ভার্সন। তোমাদের সেটা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তাছাড়া তোমাদের মক টেস্টের যদি প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। তো তোমাদের টেট রিলেটেড ক্লাসেস প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, নোটসের প্রয়োজন, যেটাই প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।